আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভাই। গল্পটি তাহলে শুরু করি। সোশ্যাল মিডিয়া আর টিভিতে হাড় হিম করা খবরটা দেখার পর থেকে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এত বড় একটা ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না। তার উপর মা আজ কদিন বাড়ি নেই। ভাইটাও তার কলেজ আর টিউশনি নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলাতেই বাড়িতে একা একা থাকতে কেমন যেন একটু ভয় ভয় করছে। ভাইকে যে ব্যাপারটা বলবো সেটাও বলতে পারছি না। এদিকে 2 মাস পর আমার বিএসসির ফাইনাল পরীক্ষা। মা বাড়িতে না থাকায় সংসারের কাজকর্ম সামলিয়ে সারাদিন খুব একটা পড়ার সুযোগ পাই না বলে একটু রাত করে পড়ি। আজ 5 দিন ঘটনাটা ঘটাবার পরেও থেকে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও পড়তে পারছি না। কেবলই মনে হচ্ছে এর একটা ভীষণ ভীষণ প্রতিবাদ হওয়া দরকার। আজও অনেক রাত পর্যন্ত বইয়ের দিকে তাকিয়ে যখন ভাবছিলাম অপরাধীরা শাস্তি না পেলে সমাজটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তখনই পাশের ঘর থেকে বিকম ফার্স্ট ইয়ারে পড়া ভাই টুটুনের কোকানোর আওয়াজ পেয়ে বই বন্ধ করে উঠলাম তাকে দেখতে। ভাইয়ের ঘরের ভেজানো দরজাটা ফাঁক করে অল্প আলোয় দেখি সে বিছানায় শুয়ে এদিক ওদিক করছে আর মুখ দিয়ে অ অ আওয়াজ করছে। ঘরে ঢুকে বড় আলো জ্বালিয়ে মশারিটা তুলে তাকে যখন বললাম, কি হয়েছে তোর, এরকম করছিস কেন? সে বলল, গা হাত পা ভীষণ ব্যথা করছে, সেই সঙ্গে মনে হচ্ছে জ্বরটাও বেড়েছে। কই দেখি বলে কপালে আর গলার পাশে হাত দিয়েই বুঝতে পারলাম গা খুব গরম, তার মানে জ্বর বেশ অনেকটা। বললাম, প্যারাসিটামল খেয়েছিস? ভাই বলল, কদিন ধরে শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। আজ দুপুরের পর থেকে গা ম্যাচটা বেশি করছিল, তাই কলেজ থেকে ফেরার পথে এক পাতা কিনে এনে একটা খেয়েছিলাম। তারপর আর কোনো অসুবিধা হয়নি। রাতে খাওয়া দাওয়া করে 10টার দিকে শুয়ে পড়েছিলাম। কিছু সময় আগে কষ্টের চোটে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর থেকে গা হাত পা যেমন কামড়াচ্ছে তেমনি মনে হচ্ছে জ্বরটাও বেড়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। বললাম, ওষুধ কোথায় রেখেছিস? ভাই বলল, দেখ পড়ার টেবিলের উপর রেখেছিলাম। পড়ার টেবিলের দিকে তাকিয়ে একটু চোখ বোলাতেই নজরে এলো P650 পাতাটা পড়ে আছে। টেবিলে রাখা জলের বোতল আর ওষুধের পাতা থেকে একটা নিয়ে ভাইকে খাইয়ে দিয়ে মশারিটা আবার গুঁজে দিতে দিতে বললাম, ঘুমানোর চেষ্টা কর। সকালের দিকে কেমন থাকিস সেই বুঝে মাকে খবর দেব বলে বড় আলোটা নিভিয়ে দরজা ভেজিয়ে চলে এলাম। আমি মিনু। 2.5 বছর আগে হার্ট অ্যাটাকে বাবা মারা যাওয়ার পর আমি আর্থিকভাবে খুব বিপদের মধ্যে পড়েছিলাম। সেই সময় ব্যাংকে চাকরি করা জামাইবাবু আমাদের পাশে থেকে সব রকম সাহায্য করেছিলেন। বাবা বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে কোনো পেনশন ছিল না, তবে এককালীন কিছু টাকা পাওয়া গিয়েছিল। সেই টাকাটা জামাইবাবুর সহায়তায় ব্যাংকে ফিক্সড করে যেটা পাওয়া যায় তাতে এখন আমাদের 3 জনের সংসারটা কোনো রকমে চলে যায়। আমরা 2 ভাই বোন আমাদের খরচটা টিউশনি করে তুলেও মার হাতে কিছু দিই, যাতে মার সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। বাবা মারা যাওয়ার আগে 18 সালে দিদির বিয়ে দিয়েছিলেন। সেই দিদির প্রথম মেয়ে সন্তান হওয়ার পর 1 সপ্তাহ আগে তার ছেলে হয়েছে বলে মা সেখানে গেছেন দিদির দেখাশোনা করতে, কারণ দিদির শাশুড়ি মা বেঁচে নেই। মা দিদির ওখানে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, ছোট ভাইটা থাকলো, ওকে দেখিস। মাসখানেকের মধ্যে তোর দিদি একটু সুস্থ হলে আমি চলে আসব। এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দিস। সঙ্গে সঙ্গে না পারি একদিন পরে চলে আসব, কারণ ওদিকেও একটা ব্যবস্থা করে আসতে হবে। তা না হলে তোর দিদির আর তার মেয়েটার যেমন কষ্ট হবে তেমনি তোর জামাইবাবুকেও না খেয়ে অফিসে যেতে হবে। মাকে বলেছিলাম, ঠিক আছে তুমি যাও, টুকটাক অসুবিধা হলে আমি সামলে নেব। ভাই যখন সকালে টিউশনি করে এসে স্নান খাওয়া দাওয়া করে কলেজে গেল তখন তার কোনো অসুবিধা চোখে পড়েনি।
কিন্তু বিকেলে কলেজ থেকে ফিরে কেমন যেন ঝিম ধরা হয়ে খানিকক্ষণ বসেছিল। ওকে ওই অবস্থায় দেখে বলেছিলাম, তোর খিদে লেগেছে, কিছু খাবি? সে না বলে বলেছিল, আমাকে এখন বেরোতে হবে। জিজ্ঞাসা করেছিলাম, এখন কোথায় যাবি? এই তো কলেজ থেকে ফিরলি। ভাই বলেছিল, নতুন একটা 9-এ পড়া ছেলের বাবা ফোন করে বলেছিলেন আমি যেন সন্ধ্যের সময় তাদের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে ফাইনালি করি। তার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য আমি কত নেব। বলেছিলাম, তাহলে একটু চা করে দিই, খেয়ে যা। ভাই মাথা নেড়ে না বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে গিয়েছিল। 7:30টার দিকে বাড়িতে ফিরে সাইকেলটা ঘরে তুলে হাত পা ধুয়ে নিচের ঘরে যেতে যেতে বলেছিল, ছোড়দি 9টার দিকে খেতে দিস। তখন তাকে দেখে বিধ্বস্ত মনে হলেও একবারও মনে হয়নি তার শরীর খারাপ, বরং মনে হয়েছিল কলেজ থেকে ফিরে রেস্ট না নিয়ে বেরিয়ে গেল, হয়তো সেই জন্যই ওরকম লাগছে। রাতে খাওয়া দাওয়া করে যখন সে ঘরে চলে গেল তখন 9:30 বেজে গেছে। একে মা বাড়িতে নেই, তার উপর সামনে আমার পরীক্ষা, তাই আমিও সামান্য কিছু খেয়ে নিজের ঘরে চলে এসে নোটসগুলো ঝালিয়ে নিচ্ছিলাম। রাত 2টোর দিকে বইপত্র গুছিয়ে শোয়ার আগে ভাইটা কেমন আছে ভেবে আবার তার ঘরে এসে মশারি উঁচু করে ঘুমন্ত ভাইয়ের কপালে হাত দিয়ে মনে হলো, জ্বর থাকলেও খুব সামান্য। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে অকাতরে ঘুমাচ্ছে। মশারিটা আবার ঠিক করে ওয়াশরুম থেকে ঘুরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন 7টা বেজে গেছে। তাড়াহুড়ো করে উঠে ভাইয়ের ঘরে গিয়ে দেখি সে তখনও ঘুমাচ্ছে। মশারি খুলে কপালে আর বুকে হাত দিয়ে মনে হলো বাড়িতে একটা থার্মোমিটার থাকলে ভালো হতো। তবুও যা বুঝলাম তাতে এখন ওর গাটা হালকা গরম মনে হচ্ছে। ভাইকে ডেকে দিয়ে বললাম, উঠে ফ্রেশ হয়ে বস, আমি তোর জন্য ডিম সিদ্ধ আর রুটি তরকারি করে আনছি, ওগুলো খেয়ে আবার একটা ওষুধ খাবি। ভাই উঠে ওয়াশরুমের দিকে গেল। আমি তার বিছানা গুছাতে লাগলাম। ডিম সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা চাপিয়ে দিয়ে যখন রুটি করছি ভাই এসে বলল, ছোড়দি আমি রক্ত পরীক্ষাটা করতে দিয়ে এসে খাবো, তুই রুটি করতে লাগ, আমি আসছি। রুটি করা বন্ধ করে উঠে এসে ভাইয়ের দিকে ভালো করে তাকিয়ে বললাম, কেন, কি হয়েছে তোর যে রক্ত পরীক্ষা করতে যাবি? ভাই বলল, শরীরটা 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না, এমনিতে ঘাম বৃষ্টি আর গরম লেগে জ্বর হলে তো সর্দি কাশি হবে, সেসব কিছু না, অথচ কাল রাতে ওই রকম জ্বর হলো, তার উপর গা হাত পা কামড়ানো, তাই ভাবছি চারিদিকে যা অবস্থা, যদি আমারও ডেঙ্গু টেঙ্গু হয়, তাই NS1 পরীক্ষাটা করে নেওয়াই ভালো। 800 থেকে 1000 টাকা খরচ, যদি নেগেটিভ হয় তাহলে তো ভালোই, আর যদি পজিটিভ হয় তাহলে অন্তত তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হতে পারবো। হসপিটালের কথা বলতেই ভাইকে বললাম, এখন হসপিটালের যা অবস্থা তাতে তোকে সেখানে ভর্তি হতে হবে না। ভাই বলল, তুই চিন্তা করিস না, আগে দেখি রিপোর্ট কি হয়, তারপর তো হসপিটালের ব্যাপার। ঠিক আছে, আমি আসছি বলে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে বলল, আমার শরীর খারাপ বলে মাকে যেন খবর দিস না, তোর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলিস, আমি সেটা করে দেব। বড়দির ওখানে মার এখন কটা দিন থাকা খুব দরকার। মনে নেই তোর, বাবা মারা যাওয়ার পর জামাইবাবু 15 দিন ছুটি নিয়ে আমাদের পাশে ছিলেন। আজ জামাইবাবুর পাশে যদি আমরা না থাকি সেটা ভালো দেখায়? মা দিদির ওখানে যে কদিন থাকতে চাই থাকতে দে, আমি আছি তো, দেখিস সব সামলে নেব, আর তুই তো মায়ের মতো দিদি আছিসই। বলে সাইকেলটা ঘর থেকে নামিয়ে আমার দিকে ফিরে আবার বলল, মুখটা একদম তিতো তিতো লাগছে রে ছোড়দি, দুপুরের জন্য তোর এই ডাল তরকারি আর ডিমের ঝোল ভালো লাগবে না, তার থেকে একটু ঝাল ঝাল ডিমের ডাল না টমেটো ধনেপাতা দিয়ে কষে রান্না করবি? হেসে বললাম, ঠিক আছে নিয়ে আসিস। ভাই টুটুন থ্যাংক ইউ ছোড়দি বলে এক গাল হেসে সাইকেলটা নিয়ে চলে যেতে লাগলো। আমি টুটুনের দায়িত্ব আর কর্তব্য জ্ঞান দেখে অবাক না হয়ে পারলাম না। সেই সঙ্গে তার সচেতনতার সাথে বলা রক্ত পরীক্ষার কথাগুলো
ভাবতে ভাবতে হাসি হাসি মুখে দেখতে লাগলাম। ছোট ভাইটা আমার বড় হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি যখন ঘরদোর মুছে বইপত্র নিয়ে সবে বসেছি, ভাই টুটুন তখন 6টা ধনেপাতার ডাঁটা, 2টো টমেটো আর 10টা ডিম নিয়ে এসে বলল, ছর্দি, তোকে আজ আর রাতের রান্না করতে হবে না। সারা বসিরহাটের মেয়েরা টাউন হলে জমায়েত হবে সন্ধে 7টায় রাতের অধিকার নিতে। তুইও যাবি বলে মুখটা কঠিন করে বলল। যে ঘটনা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না। এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ হওয়া দরকার। টুটুনের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ভেবে যে কথাটা আমি ভাইকে বলতে পারছিলাম না, সে কথাটা সে নিজেই বলল। মাথা নেড়ে হ্যাঁ যাব বলে বললাম, রক্ত দিয়েছিস? রিপোর্ট কখন দেবে? টুটুন বলল, আগামীকাল দেবে। বললাম, ঠিক আছে, তুই হাত পা ধুয়ে আয়, আমি তোর টিফিনটা রেডি করছি। 14 তারিখ রাতের দখল নিতে আমি গিয়েছিলাম। আজ 15 তারিখ, স্বাধীনতা দিবস। ভাই তার রক্তের রিপোর্ট নিয়ে এসে বলল নেগেটিভ এসেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, বাঁচালি ভাই, আর যাই হোক তোকে হসপিটালে ভর্তি হতে হবে না। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।